সকলেই আমার প্রীতি ও শুভেচ্ছা নিন। আশা করি ভালো আছেন। কথায় আছে অল্প পানির মাছ এর ছটফটানি বেশি, লাফাই বেশি। ভারতীয় হাইকমিশনার ত্রিবেদীর এমন আচরণ দেখে কেউ কেউ পোস্ট করেছেন, দেখো ভারত কিভাবে বাংলাদেশের সামনে নত হয়েছে। এটাই আমাদের নিউ বাংলাদেশ। ভারত ও আমেরিকা সবাই এখন বাংলাদেশকে ডরায়। শেখ হাসিনার বাংলাদেশ আর নাই, এটি এখন তারেক জিয়ার বাংলাদেশ। 1946 সালে বাংলাদেশের নোয়াখালী ও ভারতের বিহারে সাম্প্রদায়িক দাঙ্গা হয়। এর ফলে দলে দলে ভারত থেকে বিহারিরা এসে বাংলাদেশে আশ্রয় নেয়। রোহিঙ্গারা যেভাবে মায়ানমার থেকে দলে দলে বাংলাদেশে প্রবেশ করতে করতে বাংলাদেশের কিছু জেলাকে নিজেদের দাবি করতে শুরু করেছে, বিহারিরাও এমন ছিল। মোট কথা রোহিঙ্গাদের ওল্ড ভার্সন হচ্ছে বিহারি। 1946 থেকেই দলে দলে বিহারিরা ভারত থেকে বাংলাদেশে আসতে শুরু করে। 1947 সালে পাকিস্তান সৃষ্টির পর পাকিস্তানিদের সাথে হাত মিলিয়ে বিহারিরা হয়ে যায় বাংলাদেশের মালিক, আর বাংলাদেশের বাঙালি হয়ে যায় পাকিস্তানের গোলাম। বিষয়টা খুব ইন্টারেস্টিং নয়? বিহারিদের ভাষা ছিল উর্দু আর বাংলাদেশের মানুষের ভাষা ছিল বাংলা। উভয়ে মুসলমান হলেও পাকিস্তানের কাছে বিহারিরা ছিল মায়ের পেটের ভাই, আর বাংলাদেশের মুসলমানদের তারা বানিয়েছিল পাকিস্তানের সৎ ভাই। গল্প বলছে, তেমনি টুইস্ট আছে, একটু পুরো গল্পটা শুনলেই বুঝতে পারবেন। এজন্যই পাকিস্তান সরকার বিহারিদের 23 বছর বাংলাদেশের প্রথম শ্রেণীর নাগরিক আর বাংলাদেশের বাঙালিদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে রেখেছিল। সারা জীবন শুনলাম মুসলমান মুসলমান ভাই ভাই, এখন দেখি বিহারি তথা উর্দু কথায় বলা মুসলমান আপন ভাই, আর বাংলায় কথা বলা মুসলমান হচ্ছে তাদের সৎ ভাই। রেলওয়ে, আদমজি জুট মিল সহ সরকারি দপ্তরে মাত্র 1 বছর আগে ভারত থেকে আসা বিহারিদের সব উচ্চ পদে বসিয়েছে পাকিস্তান সরকার। এসব নিয়ে 1954 সালে আদমজি জুট মিলে বাঙালি ও বিহারি এক ব্যাপক রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এতে 400 মানুষ মারা যায়। এসব জেনেও না জানার ভান ধরে থাকা একদল জাতীয় কাঙ্গাল এখনও পাকিস্তানের গান গায়। 1971 সালের 3রা মার্চ বঙ্গবন্ধুর ডাকে অসহযোগ আন্দোলন শুরু হলে ভারত থেকে আসা রোহিঙ্গা বিহারিরা বাঙালিদের বিপক্ষে অবস্থান নিয়ে নির্বিচারে বাংলাদেশের মানুষ হত্যা শুরু করে। 1971 সালে বিহারিরা বাংলাদেশের মিরপুর ও মোহাম্মদপুরে গণহত্যা চালায়। এছাড়াও চট্টগ্রামের ওয়্যারলেস কলোনি ও পাহাড়তলিতে নির্বিচারে বাঙালিদের হত্যা করে বিহারিরা। বিহারিদের গণহত্যা এখানেই শেষ নয়। বগুড়ার সান্তাহার ও নারায়ণগঞ্জে বিহারিরা হাজার হাজার বাঙালিকে নির্মমভাবে হত্যা করে। আজ সেই ভারতীয় রোহিঙ্গা বিহারিদের উত্তরসূরি হিসাবে একদল জাতীয় কাঙ্গাল দিল্লি না ঢাকা স্লোগান দেয়, অর্থাৎ দেশ হচ্ছে ভারতে, খায় বাংলাদেশে আর গান গায় পাকিস্তানের। রোহিঙ্গাদের দিকে তাকালেও দেখবেন এদের দেশ হচ্ছে মায়ানমার, খায় বাংলাদেশে আর গান গায় পাকিস্তানের। অর্থাৎ বিহারি ও রোহিঙ্গা এই দুটোর যৌন মিলনের ফলে সৃষ্ট আজকের একটা গ্রুপ আর কি, ও জাতীয় কাঙ্গাল। এরাই ভারত সরকারের বিনয়কে দুর্বলতা হিসাবে দেখে। বাংলাদেশের যে সরকার এদের আশ্রয় দিয়েছে থাকার জন্য, সেই সরকারের পতনে 3 লাখ রোহিঙ্গা অংশ নিয়েছিল। বিষয়টি শুনতে হাস্যকর মনে হলেও এটা বাংলাদেশের একটি ঐতিহাসিক সত্য। বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্ম, যাই হোক, তার এমনকি জিয়াউর রহমানের পিতা মনসুর আলী পুরো জীবনটাই কেটেছে পাকিস্তানের করাচিতে। এসব কাজে লাগিয়ে পাকিস্তান সরকার বাংলাদেশের মধ্যে বিহারি বনাম বাঙালি দাঙ্গা লাগিয়েছিল, কিন্তু যাওয়ার সময় বিহারিদের রেখে 93,000 সৈন্যের আত্মসমর্পণের মাধ্যমে
বাংলাদেশ থেকে চিরতরে পালিয়ে গেছে। বিপদের সময় নিজেদের আপন ভাই বলে পরিচয় দেওয়া লক্ষ লক্ষ বিহারিকে বাংলাদেশের ফেলে দিয়ে পালিয়ে গিয়েছে পাকিস্তান। 1973 সালের 28শে আগস্ট ভারতের দিল্লিতে বাংলাদেশ, পাকিস্তান ও ভারতের মধ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর হয়েছিল। এটাকে ত্রিমুখী প্রত্যাবাসন নামে সারা বিশ্বে পরিচিত। চুক্তির শর্তগুলো ছিল এরকম: ভারতের কাছে বন্দি থাকা পাকিস্তানের 93,000 সৈন্যকে মুক্তি দেওয়া হবে। তার বিনিময়ে পাকিস্তানে আটকে পড়া বাঙালিদের বাংলাদেশের মাটিতে ফেরত দিতে হবে এবং বাংলাদেশে থাকা প্রায় 6 লক্ষাধিক বিহারিকে পাকিস্তানে ফিরিয়ে নিতে হবে। এই চুক্তি অনুযায়ী 1973 সালে পাকিস্তানে ফেরত যাওয়ার জন্য আন্তর্জাতিক রেড ক্রসের মাধ্যমে বাংলাদেশে 5,34,792 জন বিহারি, 5,34,792 জন বিহারি পাকিস্তান সরকারের কাছে আবেদন করে। কিন্তু আজ পর্যন্ত পাকিস্তানিরা এই বিহারিদের পাকিস্তানের মাটিতে নিয়ে যায়নি। এজন্য পাকিস্তানকে বলা হয় ওয়াদার বরখেলাপ করা বড় ভাই। পাকিস্তান সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত পাকিস্তানিরা কোনোদিনই কথা দিয়ে কথা রাখিনি। অপরদিকে কথা রেখেছিল ভারত সরকার। চুক্তির শর্ত অনুযায়ী ভারত সরকার পাকিস্তানে আটকে পড়া বাঙালিদের বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য সেদিন 93,000 পাকিস্তানি সৈন্যের মুক্তি দিয়েছিল। নিজেদের সৈন্যরা ভারতের কারাগার থেকে মুক্তি পেতেই পাকিস্তান এক লাফে গাছে উঠে যায়। তখন আর আপন ভাই বিহারিদেরও তারা চেনে না। এমনকি মুসলমান ভাই ভাই বলে দাবি করা পাকিস্তান আজ পর্যন্ত বিহারিদের পাকিস্তানের নাগরিক মনে করে না। অপরদিকে বিহারিরা ভারতকে তাদের দেশ মনে করে না। এখানে আরেকটা মজার খেলা খেলল বাংলাদেশের আদালত। বাংলাদেশের আদালত 2008 সালে 1972 সালের পর বাংলাদেশে জন্ম নেওয়া বিহারিদের সন্তানদের বাংলাদেশের নাগরিক বলে কিছুটা পরিচয় দিলেও তাদের বাপদের আজ পর্যন্ত বাংলাদেশের নাগরিক বলে স্বীকার করে না। সেই বিহারিদের পক্ষ নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে পাকিস্তান জিন্দাবাদ দিয়ে যাচ্ছে জাতীয় কাঙ্গাল নামক এক গ্রুপ। এরা নিজেদের বাঙালি, বিহারি না রোহিঙ্গা তা আজ পর্যন্ত নির্ধারণ করতে পারেনি। অর্থাৎ এরা এদের জন্ম পরিচয় নিয়ে সতর্ক পর্যন্ত সন্দিহান। তাই তারা সবসময় বিহারিদের কোলে শুয়ে পাকিস্তান জিন্দাবাদ দিতে গিয়ে ভারতকে খাটো করে দেখানোর চেষ্টা করে। ভারত পৃথিবীর অন্যতম বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র। সেই গণতান্ত্রিক রাষ্ট্রের নেতাও সরকারি আমলাদের বাংলাদেশের মতো দুর্নীতির টাকায় এত দামি গাড়িও নাই। ভারতে কখনো গেলে ভারতের মন্ত্রী এমপিদের ব্যবহৃত গাড়ি দেখলেই তা টের পাবেন। তাই ভারতের আমলারাও পৃথিবীর যেই দেশেই কর্ম করেন না কেন তারা বিনয়ী হন এবং আন্তরিকতার সাথে মেশার চেষ্টা করেন। বিনয় ভারতের আমলাতান্ত্রিক শিষ্টাচার, যা বাংলাদেশ ও পাকিস্তানে নেই। বাংলাদেশের অভ্যন্তরে ভারতের বিহারি ও মায়ানমারের রোহিঙ্গাদের বড় ভাই হচ্ছে কয়েকটা গ্রুপ। তাই এদের গত 2 বছর ধরে ভাব সাবের শেষ নেই। এখন বাংলাদেশের বড় ভাই আবার পাকিস্তান। তাই বাংলাদেশও পাকিস্তানের চেহারার অবস্থাও ভাবসাব হচ্ছে। মুই কি হুনুরে, ভারত তাতে মুচকে হেসে বলে তাতে আমার ড্যাড ছেড়া গেল। এই যে অবস্থা দেখাদেখি করবেন, এক সময় দেখবেন মই কুই হুনুরে আর বেশি ভাবসাব লইতে গিয়ে জীবনে অনেক কালীপদ, হরিপদ, হরিদাসী জীবন থেকে চলে গিয়েছে। মহান সৃষ্টিকর্তা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক।